আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। 4 জন ঊর্ধ্বতন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা গতকাল রবিবার 9 আগস্ট দুপুর 2:56 এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকা পৌঁছেছেন। বলা হচ্ছে তারা বাংলাদেশের ডিজিএফআই এর আমন্ত্রণে সেখানে গিয়েছেন। ডিজিএফআই মহানির্দেশক, আপনাদের হয়তো মনে আছে, গত মার্চ মাসে দিল্লি সফরে যান। সেই হিসেবে ভারতের গোয়েন্দারাও এবার ঢাকা এলেন। তো প্রায় 5 মাসের মাথায় তারা ঢাকা এলেন। 5 মাসের মাথায় ঢাকার সূত্র বলছে এটা কোনো বিশেষ সফর নয়, এটা রুটিন সৌজন্য সফর। সৌজন্য এখন বলে কি কিছু আছে এখন দুই দেশের মধ্যে যে সৌজন্য সফর করতে হলো? সুতরাং সৌজন্য সফরের গল্প নয়। আর রেসিপ্রোকাল ভিজিট মানে আগে আমরা গেছি সেই জন্য এখন ভারত এসছে, এরকম ব্যাপারও নয়। কারণ প্রশ্ন উঠছে ভারত ও বাংলাদেশের মধ্যে সৌজন্যের ব্যাপারই নেই বর্তমানে। আর যদি রেসিপ্রোকাল ভিজিট হয় তাহলে ভিজিট করতে যারা এলেন ঢাকায় তাদের নাম পরিচয় গোপন রাখা হলো কেন? কেন ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স কর্মকর্তাদের সঙ্গে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটাকে নাম সহজ কথায় নাম সেই রয়ের গোয়েন্দারা এই সফরে আছেন কেন? কর্মকর্তাদের নাম, পদ এবং তারা কোন কোন ভারতীয় সংস্থার প্রতিনিধি কেন তা প্রকাশ করা হয়নি, এই ব্যাপারটি সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দেয়। আর তার কোনো উত্তর কিন্তু প্রকাশ্যে পাওয়া যাচ্ছে না। ভারতীয় গোয়েন্দাদের এই ঢাকা সফর আদৌ কোনো রেসিপ্রোকাল ভিজিট নয়, কথা আগেই বলেছি। মার্চে ডিজিএফআই প্রধানের দিল্লি সফর একটি পটভূমি হতে পারে, কিন্তু 9 আগস্টের ভারতীয় নিরাপত্তা প্রতিনিধি দলের সফরের সময় গোপনীয়তা এবং পরদিন আবার তারেক রহমান, দীনেশ ত্রিবেদী মানে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তাদের মধ্যে বৈঠক, এই তিনটে যদি একসঙ্গে রাখা হয় তাহলে বোঝা যায় শেখ হাসিনার প্রত্যাবর্তন ও তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যেই ভারতীয় গোয়েন্দাদের এই ঢাকা সফর। আর এটাই যে সম্ভাব্য এই সফরের কেন্দ্রীয় বিষয়, এটা মানছেন আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞরা। যদিও ভারত এ ব্যাপারে মুখ খুলছে না। আর পরিস্থিতির চাপে বাংলাদেশ সরকার এতটাই বিমর্ষ ও বিপর্যস্ত যে কি বলবে ভেবেই পাচ্ছে না। কেন বলা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সব কিছু ঠিকঠাক করতে ভারতীয় গোয়েন্দাদের এই সফর, এবং একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কেন? এটা আদৌ কাকতালীয় নয়, এই কী জন্যে সেটা এবার এখানে আলোচনায় আসা যাক। প্রথমত, হাসিনার ফেরার ঘোষণা নতুন নয়। 10ই জুলাই তিনি রয়টার্সকে জানিয়েছিলেন ডিসেম্বর নাগাদ তিনি কয়েকজন বরিষ্ঠ বা জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। সে সময় তিনি স্পষ্ট বলেছিলেন ঢাকা সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। কিন্তু 5 আগস্ট দিল্লির সাংবাদিক সম্মেলনে সেই ঘোষণা প্রকাশ্য রাজনৈতিক অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি শুধু এবার ফেরার কথাই বলেননি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং তার বিরুদ্ধে মামলাগুলিকে রাজনৈতিক বলে তিনি প্রত্যাখ্যান করেছেন। 5 আগস্ট তার বক্তব্য, শরীরী ভাষা অনেক প্রত্যয়ী ও বলিষ্ঠ। এর অর্থ এটি আর একজন অভিযুক্ত মাত্রের নিছক আত্মসমর্পণের প্রশ্ন নয়, এটি বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক শক্তির পুনঃপ্রবেশের প্রশ্ন। দ্বিতীয়ত, হাসিনার সাংবাদিক সম্মেলনের মাত্র 4 দিন পর ভারতীয় নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকা পৌঁছে গেছে। এটি নিছক কাকতালীয় হলে সময়টা কিন্তু অত্যন্ত অস্বাভাবিক। তৃতীয়ত, দলটির সদস্যদের পরিচয় ও পদ গোপন রাখা হয়েছে। সাধারণ সীমান্ত সহযোগিতা বা নিয়মিত প্রাতিষ্ঠানিক বৈঠক হলে
অন্তত নেতৃত্বদানকারী কর্মকর্তার পরিচয় প্রকাশ করা যেত। এই গোপনীয়তা ইঙ্গিত দেয় আলোচনার বিষয় রাজনৈতিকভাবে সাধারণ নয়, বরং অত্যন্ত বিস্ফোরক। চতুর্থত, এই দলটি যদি ডিজিএফআই এর আমন্ত্রণেই গিয়ে থাকে, তার অর্থ তারেক সরকার অন্তত আলোচনা করতে রাজি হয়েছে। ঢাকা যদি হাসিনার প্রত্যাবর্তনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করত, তাহলে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার নিরাপত্তা নিয়ে আলোচনায় বসার কোনো প্রয়োজন ছিল না। কি নিয়ে কথা হচ্ছে তাহলে? হাসিনার ফেরা বলতে শুধু দিল্লি থেকে একটা বিমানে উঠলেন এবং ঢাকায় পৌঁছে গেলেন, এটা বোঝায় না। পাঁচটা জটিল প্রশ্নের উত্তর তার বিমানে ওঠার আগেই ঠিক করতে হবে। প্রথম কথা, তিনি কোন আইনি পরিচয়ে ফিরবেন? স্বেচ্ছায় আত্মসমর্পণকারী অভিযুক্ত হিসেবে, ভারতের হাতে প্রত্যর্পিত ব্যক্তি হিসেবে, নাকি রাজনৈতিক সমঝোতার অধীনে প্রত্যাবর্তনকারী প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরবেন? এই তিনটির আইনি ও রাজনৈতিক ফলাফল সম্পূর্ণ আলাদা। ঢাকা বিমানবন্দর থেকে তাকে কে হেফাজতে নেবে? বাংলাদেশ পুলিশ, বিশেষ নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, না কোনো যৌথভাবে নির্ধারিত ইউনিট? ভারতের কাছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎক্ষণিক প্রশ্ন। কে তার হেফাজত নেবে? তাকে কোথায় রাখা হবে এটাও আর একটা বড় ব্যাপার। সাধারণ কারাগারে, বিশেষ সুরক্ষিত কারাগার, সামরিক নিয়ন্ত্রিত স্থাপনা যেমন ক্যান্টনমেন্টে, হাসপাতাল, না গৃহবন্দিত্ব? প্রতিটি বিকল্পের নিরাপত্তা ও রাজনৈতিক অর্থ আলাদা আলাদা। এরপর আদালতে হাজিরা ও মৃত্যুদণ্ডের কি হবে? হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি। ভারত যদি তার নিরাপদ প্রত্যাবর্তন চায়, তবে দিল্লি নিশ্চয়ই চাইবে তাকে যেন মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে তাকে না পড়তে হয়। অর্থাৎ আপিল, পুনর্বিচার এবং আইনজীবীর সুযোগ নিশ্চিত থাকবে। যাকে বলে ফেয়ার ট্রায়াল, সেটা নিশ্চিত করতে হবে তারেক রহমান সরকারকে। এরপর আসছে রাজনৈতিক সহিংসতা, যেটা শেখ হাসিনা দেশে ফিরলে হবে, সেটা কিভাবে ঠেকানো হবে? শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর, আদালত ও কারাগার ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বড়সড় জমায়েত হবেই। বিক্ষোভ এবং তার পাল্টা বিক্ষোভও হতে পারে। জামাত, এনসিপি বড় কিছু করতে চাইবে, সে প্ল্যান তারা করছে। এমনকি হাসিনার উপর হামলাও করে দিতে পারে তারা। তাকে বহনকারী গাড়ি বহরে আক্রমণ হতে পারে, কিংবা বন্দি দশায় তার ক্ষতির চেষ্টা হতে পারে। তেমন ঘটলে ঘটনা বাংলাদেশকে ভয়াবহ অস্থিরতার মধ্যে ঠেলে দেবে। অর্থাৎ ভারতীয় কর্মকর্তারা শুধু একজন ব্যক্তির দেহ রক্ষার ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন না, তারা রিটার্ন প্রোটোকল, যাত্রাপথ, হস্তান্তর, হেফাজত, আদালত, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ এবং জনসমাবেশ নিয়ন্ত্রণ, এই সমস্ত নিরাপত্তা কাঠামো নিয়ে কথা বলতে ভারতীয় গোয়েন্দারা গেছেন ঢাকায়। নয়াদিল্লির সাউথ ব্লকে আর একটি প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে এখন, সেটা হলো ভারতীয় নিরাপত্তা কর্মী তারা কি হাসিনার সঙ্গে ঢাকায় যেতে পারেন? তাত্ত্বিকভাবে নিশ্চয়ই যেতে পারে। সীমিত সংখ্যক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা বিমান যাত্রা, বাংলাদেশে পৌঁছানো, ঢাকায় সেখানকার অথরিটির হাতে তাকে পৌঁছে দেওয়া পর্যন্ত তার সুরক্ষা দিতেই পারেন। কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে তারা স্বাধীনভাবে সশস্ত্র নিরাপত্তা পরিচালনা করতে পারেন না। তার জন্য তারেক সরকারের স্পষ্ট অনুমতি এবং লিখিত কার্যবিধি প্রয়োজন, আর সেই ব্যাপারেও কথা বলতে এরা গেছেন। সুতরাং ভারতীয় কমান্ডো বাংলাদেশে নেমে হাসিনাকে নিরাপত্তা দেবে, এমন দাবি এই মুহূর্তে করা ঠিক হবে না।
তবে জানা যাচ্ছে তারেক সরকারের অনুমতি নিয়ে ভারতীয় কমান্ডোরা যাতে শেখ হাসিনার সঙ্গে থাকতে পারে সে ব্যাপারে আলোচনা করবেন ভারতের যে গোয়েন্দারা গেছেন তারা, এবং তাদের ফিডব্যাক নিয়ে তারেক রহমানের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন ভারতীয় রাষ্ট্রদূত। এই কথা প্রথমে ডিজিএফআই স্তরে হবে, পরে তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর মধ্যে আলোচনায় এই প্রসঙ্গ আসবে। সব মিলিয়ে ভারতের চাহিদাগুলো তাহলে কি? বাংলাদেশের একটি পরীক্ষিত বিশেষ ইউনিট তাকে গ্রহণ করবে, ভারতীয় লিয়াজো অফিসার্স তার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন, হাসিনার অবস্থান ও চিকিৎসা সম্পর্কে দিল্লিকে নিয়মিত তথ্য দেওয়া হবে, তার প্রাণহানি বা বেআইনি আচরণ না হওয়ার নিশ্চয়তা ঢাকাকে লিখিতভাবে দিতে হবে, এবং তারেকের সামনে এসব মেনে নেওয়া ছাড়া পথ নেই, কারণ আমেরিকা ও ভারত যৌথভাবেই শেখ হাসিনার ফিরে যাওয়ার ব্যাপারটা দেখছেন। আমেরিকার মত নিয়েই ভারত এই ব্যাপারগুলো তৈরি করেছে, সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছেন বাংলাদেশকে সার্জিও গোর মাত্র কদিন আগে। ক্ষমতা গ্রহণের পরে ভারত তারেক রহমানকে সহযোগিতার সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি চীন ও পাকিস্তানকে সঙ্গে দ্রুত সম্পর্ক বাড়িয়ে দিল্লিকে দূরে রেখেছিলেন। সম্ভবত তার হিসাব ছিল ভারত শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নেবে এবং হাসিনা প্রশ্নে পিছিয়ে আসবে, কিন্তু ঘটনা প্রবাহ উল্টো দিকে গেছে। ভারত হাসিনাকে প্রত্যর্পণ করেনি, তাকে দিল্লিতে প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও বাধা দেয়নি, যদিও বাংলাদেশ তার যথেষ্ট চেষ্টা করেছিল। এরপর হাসিনা দেশে ফেরার ঘোষণা করেছেন, ফলে তারেক সরকারের সামনে এখন একটি কঠিন বাস্তবতা, ভারতকে দূরে রেখে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়লেও বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরক রাজনৈতিক প্রশ্নটির চাবিকাঠি এখন অনেকাংশে দিল্লির হাতে চলে গেছে। এই কারণেই আগে যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতে পিছিয়ে যাচ্ছিল তারেক সরকার, এখন সেই সাক্ষাৎ জরুরি হয়ে উঠেছে। তারেক রহমান এতদিনে বুঝেছেন ভারতকে উপেক্ষা করে হাসিনার প্রত্যাবর্তন ঠেকানো বা সেটা নিয়ন্ত্রণ করা দুটোর কোনোটাই সহজ নয়। দিল্লির সম্ভাব্য বার্তা আর কি হতে পারে? ভারত সম্ভবত সরাসরি বলছে না যে হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করুন, তবে এটা বলতেই পারে, কিন্তু এই মুহূর্তে বলছে না। বলতে পারে এই জন্যই যে হাসিনা পদত্যাগ করেননি এবং 24-এর যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটেছে সেটা পুরোপুরি অসাংবিধানিক। সুতরাং ভারতের বার্তা আরও এই মুহূর্তে বাস্তববাদী হবে। হাসিনা বাংলাদেশের নাগরিক, তার দেশে ফেরার অধিকার অস্বীকার কেউ করতে পারেন না। তাকে হত্যা, গুম বা অপমানজনক আচরণের ঝুঁকিতে ফেলা চলবে না। বিচার হলে তা স্বচ্ছ, আপিলযোগ্য এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থককে অনির্দিষ্টকাল রাজনৈতিক ব্যবস্থার বাইরে রাখা যাবে না। বাংলাদেশের মাটি ভারত বিরোধী শক্তি বা পাকিস্তানি জঙ্গি নেটওয়ার্কের জন্য আর ব্যবহার করা যাবে না, ভারতের কথায় স্পষ্ট বুঝিয়ে দিয়ে আসবে। এর বিনিময়ে ভারত তারেক সরকারকে অস্থিতিশীল করার পথে হাঁটবে না এই মুহূর্তে, এবং দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরায় বাড়াবার কথা ভারত মেনে নেবে। এখানেই গোয়েন্দা প্রতিনিধি দল এবং দীনেশ ত্রিবেদীর বৈঠক একই বৃহত্তর প্রক্রিয়ার দুটো অংশ হয়ে ওঠে। একই প্রক্রিয়ার গোয়েন্দারা নিরাপত্তার কাঠামো ও ঝুঁকি নির্ধারণ করছেন, হাই কমিশনার রাজনৈতিক সম্মতি আদায়ের চেষ্টা করছেন। তারেক সরকারের আসল ভয়টা কোথায়? তারেক সরকারের ভয় কেবল হাসিনার প্রত্যাবর্তন নয়, তার ভয় হাসিনা নিরাপদে ফিরলে সেটি আওয়ামী লীগের ব্যাপক পুনরুত্থানের সূচনা হয়ে উঠতে পারে। হাসিনা যদি বিমানবন্দরে নামেন, আদালতে আত্মসমর্পণ করেন এবং তার বিরুদ্ধে মামলাগুলি আন্তর্জাতিক নজরদারিতে আসে,
তাহলে কয়েকটি প্রশ্ন সামনে চলে আসবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কতদিন থাকবে? দ্বিতীয়ত, দলটি কি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে? তৃতীয়ত, হাসিনার বিচার রাজনৈতিক প্রতিশোধ না বিশ্বাসযোগ্য বিচার? চতুর্থ, তারেক সরকারের ভারত নীতি কি বাংলাদেশকে অপ্রয়োজনীয়ভাবে বিচ্ছিন্ন করেছে? পঞ্চমত, সেনাবাহিনী ও প্রশাসনের ভেতরে কারা হাসিনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত? অর্থাৎ হাসিনা কারাগারে গেলেও রাজনৈতিকভাবে নিশ্চিত হবেন এমন নিশ্চয়তা নেই, বরং আদালত ও কারাগারই তার নতুন রাজনৈতিক মঞ্চ হয়ে উঠতে পারে। শেষমেশ যা দাঁড়াচ্ছে সেটা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন আর শুধু তার ব্যক্তিগত ঘোষণা নয়, দিল্লি সেটিকে একটি বাস্তব সম্ভাবনা হিসেবে পরিকল্পনার স্তরে নিয়ে গেছে। ভারত এখন তারেক সরকারের কাছ থেকে জানতে চাইছে হাসিনা ফিরলে তাকে কিভাবে গ্রহণ করা হবে, কে নিরাপত্তা দেবে, বিচার কিভাবে চলবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে। এবং অর্থাৎ বাংলাদেশে ভারতের ফুটপ্রিন্ট শুধু যে বড় হচ্ছে তা নয়, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের কেন্দ্র আবার দিল্লির দিকে সরে যাচ্ছে। তারেক রহমান এতদিন ভারতের বাড়ানো হাত ধরেননি, এখন পরিস্থিতি তাকে ভারতের সঙ্গে বসতে বাধ্য করছে। তবে ভারত হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে এ কথা বলার সময় এখনো আসেনি, ভারত সে কথা বলছেও না। আপাতত যা দেখা যাচ্ছে, ভারত তার নিরাপদ প্রত্যাবর্তনের শর্ত তৈরি করতে চাইছে, আর সেই প্রত্যাবর্তনের রাজনৈতিক অভিঘাত নিয়েই তারেক সরকার সবচেয়ে বেশি চিন্তিত। এর পরের ধাপে আছে দেশে নতুন করে নির্বাচনের প্রশ্ন। ভারতের স্পষ্ট বক্তব্য, 2024-এর 5 আগস্টের পর থেকে পর্যন্ত বাংলাদেশে যা কিছু হয়েছে, এমনকি সাম্প্রতিক নির্বাচন পর্যন্ত, সব অসাংবিধানিক, অতএব তা বাতিলযোগ্য। হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীত্বে ফেরাও, নইলে নতুন নির্বাচনের ব্যবস্থা করো। এটা এর পরের ধাপে ভারত বলবে। খেলা জমে উঠেছে, নজর রাখুন ক্যালকাটা ডায়ালগস চ্যানেলে। আমরা ঘটনার প্রতিটি অগ্রগতি জানাবো আপনাদের। আজকের আলোচনা ভালো লাগলে কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন এবং অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে